নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। দ্বিতীয় পর্বে বাংলা সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হচ্ছে। বাংলায় মঙ্গলবার থেকে শুরু এসআইআর। সোমবার সকালে এক নির্দেশে বদলি করে দেওয়া হলো একসাথে 10 জন জেলা শাসককে। এছাড়াও বদলির তালিকায় রয়েছে অতিরিক্ত জেলা শাসক ও মহকুমা শাসক। রাজ্যে এসআইআর শুরুর ঠিক আগে এই বদলি খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলে। 100 দিনের কাজ নিয়ে হওয়া মামলায় কেন্দ্র সরকারকে বড় ধাক্কা দেশের সর্বোচ্চ আদালতে। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, রাজ্যে ফের শুরু করতে হবে 100 দিনের কাজ এবং সেই প্রকল্পের বকেয়া অর্থ মঞ্জুর করতে হবে কেন্দ্রকে। পার্ক স্ট্রিটের হোটেলের ঘরে খুনের পেছনে আন্তঃরাজ্য কোনো অ্যান্টিক চক্র থাকতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। দুই খুনির সন্ধানে ওড়িশায় কলকাতা পুলিশের টিম। মাত্র 16 দিনের মধ্যে তৈরি 468 মিটারের মিরিক ও শিলিগুড়ি সংযোগকারী দুধিয়ার বিকল্প সেতু। সোমবার থেকে চালু যান চলাচল। সোশ্যাল মিডিয়া পোস্টে সরকারি কর্মীদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। মোট 8,477টি শূন্য পদে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে গ্রুপ সি পদে 2,989টি এবং 5,448টি গ্রুপ ডি শূন্য পদে কর্মী নেওয়া হবে। এবার প্রশ্নের মুখে দিল্লি। ধর্ষণের চেষ্টার পর অ্যাসিড হামলার শিকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। গুরুতর আহত অবস্থায় ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় রাজধানীর নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। দ্বিতীয় পর্বে বাংলা সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হচ্ছে। বাংলায় মঙ্গলবার থেকে শুরু এসআইআর। বাংলা সহ মোট 12 রাজ্যে সোমবার রাতেই ফ্রিজ করা হচ্ছে ভোটার তালিকা। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দ্বিতীয় পর্বে বাংলা সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হচ্ছে। বাংলায় মঙ্গলবারই শুরু হচ্ছে এসআইআর। বাংলা সহ 12 রাজ্যে সোমবার রাতেই ফ্রিজ করা হচ্ছে ভোটার তালিকা। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন কমিশনের তরফে জানানো হলো যে দ্বিতীয় পর্বে এসআইআর হবে বাংলা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি এবং আন্দামান নিকোবরে। অসমে এনআরসি প্রায় শেষের পথে, সেখানে নিজস্ব বিধানও রয়েছে, তাই সেখানে হচ্ছে না এসআইআর। জ্ঞানেশ কুমার আরও জানিয়েছেন, বিরাট কর্মযজ্ঞে আন্দামান ও নিকোবর, বাংলা, ছত্তিশগড়, গোয়া, মধ্যপ্রদেশ, পুদুচেরিতে প্রায় 5 লক্ষেরও বেশি বিএলএ কাজে যোগ দেবেন। अब फेज 2 12 राज्यों में या संघ शासित प्रदेशों में आरंभ होने वाला है। कल से एसआईआर शुरू होने वाला है। अंडमान एंड निकोबार आइलैंड यूनियन टेरिटरी, स्टेट छत्तीसगढ़, गोवा, गुजरात, केरल, यूनियन टेरिटरी लक्षद्वीप, मध्य प्रदेश, पुदुचेरी यूनियन टेरिटरी, राजस्थान, तमिलनाडु, उत्तर प्रदेश, वेस्ट बंगाल, इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। लगभग 5,33,000 बूथ लेवल ऑफिसर्स इस महान कार्य में अपना योगदान देंगे। लगभग 7,64,000 बूथ लेवल एजेंट्स जो पार्टीज द्वारा नामित हैं वो इसमें अपना योगदान देंगे और लगभग 10,500 ईआरओस और लगभग 321 कलेक्टर्स, ये पूरी चुनावी कर्मियों की जो टीम है वो इस एसआईआर की फेज 2 में कार्य करेगी और इसको सफल बनाएगी। এদিন কমিশন জানিয়েছে, এসআইআর বাস্তবায়নে মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে এনুমেরেশন ফর্ম ছাপা। একই দিনে শুরু হবে বিএলওদের প্রশিক্ষণের কাজ, যা চলবে আগামী 3রা নভেম্বর পর্যন্ত। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে। কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনে ফর্ম ভরতে পারবেন। অন্যদিকে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি। জ্ঞানেশ কুমার জানিয়েছেন,
এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন। সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তবে 2003 সালের সূচিতে যাদের নাম রয়েছে তাদের কোনো কাগজ দিতে হবে না। কারো নিজের নাম না থাকলেও যদি বাবা মায়ের নাম থাকে তাহলেও কাগজ জমা দিতে হবে না। সেক্ষেত্রে কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই ভোটাররা শুধুমাত্র ফিল আপ করে দিলেই হবে। কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন। কমিশনের সাইটে গিয়ে এই ম্যাচিং ভোটারেরা নিজেরাই করতে পারবেন। বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনীর কাজ ভালো হয়েছে বলেও সাংবাদিক বৈঠকে জানান কমিশন। পাশাপাশি বাংলা এসআইআর শুরুর পরই মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকল সিইও। সর্বদল বৈঠকের পরে ডিএমদের সাথে বৈঠক। বুধবার সব জেলা শাসক, বিএলও ও ইসিওদের নিয়ে হবে এই বৈঠক। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার সকালে এক নির্দেশে বদলি করে দেওয়া হলো একসাথে 10 জন জেলা শাসককে। এছাড়াও বদলির তালিকায় রয়েছে 22 জন অতিরিক্ত জেলা শাসক ও 15 জন মহকুমা শাসক। সোমবার বিকেলেই আনুষ্ঠানিকভাবে রাজ্যে এসআইআর শুরু হওয়ার ঠিক আগে এই বদলি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়তেই বড় পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। সোমবার এক বিজ্ঞপ্তিতে একসঙ্গে 75 জন আধিকারিককে বদলির নির্দেশ জারি করল নবান্ন। এই বদলির মধ্যে রয়েছেন 10 জন জেলাশাসক, 22 জন অতিরিক্ত জেলাশাসক, 15 জন মহকুমা শাসক এবং 10 জন অফিসার অ্যান্ড ন্যাশনাল ডিউটি। সাম্প্রতিক সময়ে এত বড় পরিসরে প্রশাসনিক রদবদল নজিরবিহীন বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। প্রশাসনিক এই রদবদলকে অনেকেই কমিশনের বৈঠকের আগাম প্রস্তুতি হিসেবেই দেখছেন। প্রকাশিত তালিকা অনুযায়ী বদলি হওয়া জেলাশাসকদের মধ্যে রয়েছেন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মালদা এবং বীরভূম জেলার প্রশাসকরা। বেশিরভাগই আইএএস আধিকারিক, যা এই রদবদলকে আরও তাৎপর্যপূর্ণ করছে। সূত্রের খবর, এখন নজর আইপিএস মহলে। একইভাবে পুলিশ প্রশাসনেও বড় রদবদল হতে পারে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও নবান্নের তরফে এই বদলির কোনো রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এক প্রশাসনিক আধিকারিকের দাবি, যে সমস্ত আধিকারিকদের একই পদে টানা 3 বছর বা তার বেশি সময় ধরে রয়েছেন, ভোটের আগে নিয়ম মেনেই তাদের বদল করা হয়েছে। এটা সেই প্রক্রিয়ারই অংশ। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সময়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এসআইআর প্রক্রিয়া শুরুর আগে কমিশন ভোটের তালিকা হালনাগাদ নাম বাদ বা যুক্ত করা নিয়ে কড়া মনোভাব নিয়েছে। কিছুদিন আগে একাধিক ব্লক লেভেল অফিসারদেরকে দায়িত্ব গাফিলতির অভিযোগে শোকজ করেছিল কমিশন। ফলে রাজ্য নির্বাচন প্রস্তুতি যে পূর্ণমাত্রা শুরু হয়ে গিয়েছে তার ইঙ্গিত মিলেছে স্পষ্টভাবে। নবান্নের এই হঠাৎ রদবদলকে তাই অনেকেই প্রশাসনিক আগাম প্রস্তুতি বলছেন। আবার বিরোধীদের মতে ভোটের আগে প্রশাসনিক নিয়ন্ত্রণ শক্ত করতে সরকারের কৌশল। সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া শুরুর আগেই রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক আবহে ফের গরম হাওয়া বইতে শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। 100 দিনের কাজ নিয়ে হওয়া মামলায় কেন্দ্র সরকারকে বড় ধাক্কা দিল দেশের সর্বোচ্চ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে, অর্থাৎ রাজ্যে ফের শুরু করতে হবে 100 দিনের কাজ এবং সেই প্রকল্পের বকেয়া অর্থও মঞ্জুর করতে হবে কেন্দ্রকে। কলকাতা হাইকোর্ট বলেছিল আগেই 100 দিনের কাজে পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র। সোমবার বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে কেন্দ্রের আবেদন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণ, আপনারা মামলা তুলে নেবেন নাকি আমরা খারিজ করব, এই মন্তব্যের পরই কেন্দ্রের আবেদন খারিজ হয়ে যায়। আদালতের এই নির্দেশের ফলে হাইকোর্টের আদেশ কার্যকর থাকবে এবং পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের প্রকল্প চালু করতে কেন্দ্র বাধ্য থাকবে। গত 1 আগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গের অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে কেন্দ্রকে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল, কিন্তু শীর্ষ আদালত মাত্র 30 সেকেন্ডের শুনানিতেই সেই আর্জি খারিজ করে দেয়। এই রায়ের পর স্বস্তিতে রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা আটকে রেখেছিল কেন্দ্র।
হাইকোর্টে আমরা জিতেছিলাম, এখন সুপ্রিম কোর্টেও জিতেছি। আজ দেশের মানুষ দেখল কারা সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। উল্লেখ্য 2021 সালের ডিসেম্বর থেকে রাজ্যের 100 দিনের কাজের মজুরি দেওয়া বন্ধ রয়েছে। এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি হাইকোর্টে মামলা তুলেছিল। তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কেন্দ্র অন্যায়ভাবে প্রকল্পের টাকা বন্ধ রেখেছিল। আদালতের নির্দেশ, এখন গরিব মানুষ আবার কাজ পাবেন, এটাই সবচেয়ে বড় জয়। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, রাজনৈতিক কারণে কেন্দ্র পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দাবি ছিল প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে, প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছেন, সেই কারণেই অর্থ বরাদ্দ বন্ধ রাখা হয়েছিল। তবে গত 18 জুন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চ জানান, দুর্নীতি রুখতে কেন্দ্র শর্ত আরোপ করতে পারে, কিন্তু প্রকল্প বন্ধ করা যাবে না। বিচারপতি শিবজ্ঞানম বলেছিলেন, সব অভিযোগ 2022 সালের আগের, এখন প্রকল্প চালু হোক। সুপ্রিম কোর্টের সোমবার রায়ে সেই নির্দেশ বহাল থাকলো। 4 বছর পর ফের শুরু হচ্ছে রাজ্যের 100 দিনের কাজ। বিশেষজ্ঞদের মতে এই রায় শুধু আইনগত জয় নয়, বরং গ্রামীণ জীবিকার জন্য বড় স্বস্তির বার্তা। হাই নিউজ নেটওয়ার্ক। গঙ্গার হাটে ঢল নামছে ভক্তদের, ডুব দিচ্ছেন সূর্যদেবকে প্রণাম জানাতে। এই আবহে সোমবার বিকেলে কলকাতার তক্তাঘাট ও দহিঘাটে ছট পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বার্তা, গুজবে কোনো কান দেবেন না। সোমবার বিকেলে কলকাতার তক্তাঘাট ও দহিঘাটে ছট পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বার্তা, গুজবে কোনো কান দেবেন না। এই সময় গঙ্গায় গিয়ে পুজো সারেন বহু মানুষজন। লক্ষাধিক মানুষের সমাগম ঘটে সেখানে। কার্যত কুম্ভ থেকে শিক্ষা নিয়ে ছটে বিশেষ সতর্কতা প্রশাসনিক প্রধানের। ভক্তদের সঙ্গে হাসি মুখে কথা বলেন মুখ্যমন্ত্রী। হাত জোর করে প্রণাম জানালেন ছটি মাইয়াকে। রাজ্যের শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে মুখ্যমন্ত্রী বলেন, ছটি মাইয়া সকলের মঙ্গল করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে আনন্দের মধ্যেই ছিল সতর্কতার বার্তা। ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনকে সতর্ক করে ভক্তদের উদ্দেশ্যে মমতার আবেদন, তাড়াহুড়ো করবেন না। পদপিষ্টের মতো দুর্ঘটনা যেন আর না ঘটে, সেই দিকেই সবাই খেয়াল রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বাংলা হলো সংস্কৃতির মিলন ক্ষেত্র। এখানে সবাই সবার উৎসব পালন করতে পারে, ধর্ম যার যার, উৎসব সবার। এটাই আমাদের রাজ্যের ঐতিহ্য। উৎসবের আবহে মুখ্যমন্ত্রী জানান, ছট পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন ঘাটে পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। আলোকসজ্জা, নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা। উত্তরপ্রদেশ, বিহার থেকে আগত বহু মানুষও এবার বাংলার ঘাটে ছট পুজোয় অংশ নিচ্ছেন। রাজ্য সরকার ঘোষণা করেছে সরকারি ছুটি। মুখ্যমন্ত্রীর বার্তা, আমরা চাই বাংলার মানুষ একসঙ্গে শান্তিতে উৎসব পালন করুক। সব ধর্ম, সব উৎসবকে আমরা সমান সম্মান করি। প্রদীপের আলোয় ঝলমল করছে গঙ্গার ধারা। ঢাকের তালে, সূর্যের আরাধনায় মুখ্যমন্ত্রীর বার্তা, ভক্তি হোক অগাধ, ভিড় নয় বেপরোয়া। হাই নিউজ নেটওয়ার্ক। মাত্র 16 দিনের মধ্যে তৈরি 468 মিটারের মিরিক এবং শিলিগুড়ি সংযোগকারী দুধিয়ার বিকল্প সেতু। এই সেতু চালু সোমবার থেকে। সেতু দিয়ে যাতায়াত করতে পারবেন সকলে। বিকল্প সেতু নির্মাণের সঙ্গে যারা যুক্ত, সোশ্যাল মিডিয়া পোস্টে তাদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। মাত্র 16 দিনের মধ্যেই তৈরি 468 মিটারের মিরিক এবং শিলিগুড়ি সংযোগকারী দুধিয়ার বিকল্প সেতু। এই সেতু চালু সোমবার থেকে। এই দিন থেকেই সেতু দিয়ে যাতায়াত করতে পারবেন সকলে। বিকল্প সেতু নির্মাণের সঙ্গে যারা যুক্ত, সোশ্যাল মিডিয়া পোস্টে তাদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নিম্নচাপের ভারী বৃষ্টি ও হরপাবানে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। দার্জিলিংয়ের মিরিক থেকে একাধিক এলাকা ধসে বিধ্বস্ত হয়েছিল। বালাসন নদীর ওপর ভেঙে পড়েছিল দুধিয়া সেতু। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার জন্য এই সেতু অন্যতম মাধ্যম। এই সেতু ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বেহাল হয়ে পড়ে। প্রাথমিকভাবে সে সময় শিলিগুড়ি থেকে মিরিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
পরে বিপর্যয় সামলে কিছুটা স্বাভাবিক হতে থাকে দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলি। একাধিক রাস্তার ধস সরানো হলে ঘুরপথে মিরিক ও শিলিগুড়ি যোগাযোগ শুরু হয়। তবে ঘুরপথে গাড়ি চলাচলের জন্য বহু সময় ও অর্থ গুনতে হয় পর্যটক থেকে সাধারণ বাসিন্দাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যয়ের পর উত্তরবঙ্গে পৌঁছে জানিয়েছিলেন দ্রুত অস্থায়ী সেতু তৈরি করা হবে। সেই নির্দেশের পরই দ্রুত অস্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয় এবং 2 সপ্তাহ পর সেই অস্থায়ী সেতু নির্মাণ হয়। গত 10 তারিখ থেকে জোর কদমে অস্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয়। বালাসন নদীর ওপর পাইপ, বোল্ডার ও অন্যান্য সরঞ্জাম দিয়ে ওই সেতু তৈরি হয়েছে বলেই খবর। 2 সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ হয়েছে। সোমবার থেকে এই বিকল্প সেতু চলাচলের জন্য খোলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষাতেও বাড়তি সুবিধা মিলবে। অভিজ্ঞতার নিরিখে নম্বর বরাদ্দ করেছে এসএসসি। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা সহ একাধিক বিষয়ের ক্ষেত্রেও এসএসসি নতুন করে নম্বর বিভাজন করেছে। কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় বাড়তি সুবিধা মিলবে। অভিজ্ঞতার নিরিখে 5 নম্বর বরাদ্দ করেছে এসএসসি। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা সহ একাধিক বিষয়ের ক্ষেত্রেও এসএসসি নতুন করে নম্বর বিভাজন করেছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, গ্রুপ সি শিক্ষাকর্মী পদে নিয়োগের জন্য 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে ওয়েমারের মাধ্যমে। শিক্ষাগত যোগ্যতা স্কোর হিসেবে বরাদ্দ 10 নম্বর। মৌখিক ইন্টারভিউয়ে 10 নম্বর এবং কম্পিউটার টাইপিং ও বাড়তি কম্পিউটার জ্ঞানের জন্য থাকছে মোট 15 নম্বর। সম্প্রতি রাজ্যের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। মোট 8477টি শূন্য পদে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে গ্রুপ সি পদে 2989টি এবং 5448টি গ্রুপ ডি শূন্য পদে কর্মী নেওয়া হবে। আগামী 3রা নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। পরীক্ষা 2026 সালের ফেব্রুয়ারিতে। নিয়োগ পরীক্ষার আবেদন যেহেতু অনলাইনে করতে হবে, তাই পরীক্ষার ফিও জমা দিতে হবে অনলাইনে। গ্রুপ সি পদে জেনারেল, ওবিসি পদ প্রার্থীদের আবেদন ফি 400 টাকা। তফসিলি প্রার্থীদের আবেদন ফি 150 টাকা ধার্য করেছে এসএসসি। এবার সেই নিয়োগ পরীক্ষার জন্য আলাদা আলাদা নম্বরের বিভাজনের কথাও জানিয়ে দিল কমিশন। উল্লেখ্য, গত এপ্রিলে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের 25,752 জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ মতো এসএসসি আয়োজিত নয়া শিক্ষক নিয়োগ পরীক্ষায় চাকরিচ্যুত শিক্ষাকর্মীরা বসতে পারেননি। তাদের মধ্যে অযোগ্যদেরও নামের তালিকা এসএসসি সুপ্রিম কোর্টে জমা দেবে। শিক্ষক নিয়োগ পরীক্ষার যোগ্য চাকরিহারা শিক্ষকদের যেমন বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, তেমনি সুবিধা পাবেন যোগ্য শিক্ষাকর্মীরাও। এসএসসি সূত্রের খবর, এই বাড়তি সুবিধা মর্জি মাফিক নয়। আইনজ্ঞদের পরামর্শ মেনেই নিয়োগের ক্ষেত্রে যা যা সুবিধা দেওয়া হয়, যোগ্য শিক্ষাকর্মীদেরও তাই দেওয়া হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা যাত্রীদের জন্য এলো আশার খবর। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র জানান, 2026 সালের ডিসেম্বরের মধ্যে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। ইতিমধ্যেই ওই লাইনের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। কলকাতার যাত্রীদের জন্য এলো আশার খবর। মেট্রোর নতুন সম্প্রসারণ ও পুরনো লাইনের উন্নতি নিয়ে বড় ঘোষণা করলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র। শুক্রবার কলকাতা মেট্রোর 41তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, 2026 সালের ডিসেম্বরের মধ্যে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। ইতিমধ্যেই ওই লাইনের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। শুধু তাই নয়, 2029 সালের মধ্যে জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত পার্পেল লাইন চালু করার লক্ষ্য নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে পুরনো ব্লু লাইনের সমস্যা স্থায়ী সমাধানেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জিএম। তিনি বলেন, ব্লু লাইনের সিগন্যালিং সিস্টেম পুরোপুরি বদলে দেওয়া হবে। সিবিটিসি প্রযুক্তি চালু হলে আরও কম সময়ের ব্যবধানে ট্রেন চালানো সম্ভব হবে। 3 থেকে 4 বছরের মধ্যেই সমস্যার সমাধান হবে। শুক্রবারের অনুষ্ঠানে মেট্রো রেলের অতীত এবং ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেন জিএম শুভ্রাংশু মিশ্র।
তিনি বলেন, চিংড়িঘাটার সম্প্রসারণের কাজ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, মেট্রোর আরও 57 কিলোমিটার নতুন পথের অনুমতি ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তার মধ্যে 29 কিলোমিটারের কাজ 2026-এর মধ্যেই সম্পন্ন করা হবে, যার মধ্যে 19 কিলোমিটার যাত্রীদের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। 1984 সালের 24 অক্টোবর এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত চালু হয়েছিল দেশের প্রথম মেট্রো। সেই ঐতিহাসিক দিনটিকেই স্মরণ করে শুক্রবার নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন বিশেষ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনও। তিনি বলেন, কলকাতার সংস্কৃতি এবং জীবনযাত্রার সঙ্গে মেট্রো ওতপ্রোতভাবে জড়িত। দেশের অন্য শহরগুলিতে মেট্রো সংযোগের প্রেরণাও দিয়েছে কলকাতা। হাই নিউজ নেটওয়ার্ক। দেশের পরবর্তী প্রধান বিচারপতি সূর্যকান্ত কেন্দ্রকে নিয়োগ প্রস্তাব দিলেন সিজেআই গাভাই। আগামী 23 নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই। আগেই নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি সূর্যকান্তের নাম উল্লেখ করেছিলেন তিনি। এবার আনুষ্ঠানিকভাবেই সুপারিশ করলেন সেই নাম। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত। সোমবার প্রধান বিচারপতি বি.আর. গাভাই তাকে নিয়োগের সুপারিশ পাঠিয়েছেন কেন্দ্রকে। আগামী 23 নভেম্বর প্রধান বিচারপতির দায়িত্ব থেকে অবসর নেবেন বি.আর. গাভাই। তারপর ওই চেয়ারে বসতে চলেছেন তারই জুনিয়র বিচারপতি সূর্যকান্ত। আগেই নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি সূর্যকান্তের নাম উল্লেখ করেছিলেন সিজেআই বি.আর. গাভাই। এবার আনুষ্ঠানিকভাবে সুপারিশ করলেন সেই নাম। নিয়মমত দেশের প্রধান বিচারপতির অবসর গ্রহণের মাসখানেক আগে থেকেই পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের তৎপরতা শুরু হয়। সেই মতো 1 মাস আগেই উত্তরসূরির নাম প্রস্তাবের জন্য আইন মন্ত্রক চিঠি পাঠিয়েছিল বর্তমান সিজেআই বি.আর. গাভাইকে। গত সপ্তাহে তার জবাব দিয়েছেন প্রধান বিচারপতি গাভাই। তাতে তিনি জুনিয়র বিচারপতি সূর্যকান্তের নাম সুপারিশ করেছেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে। এই মুহূর্তে বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতির মধ্যে দ্বিতীয় প্রবীণ ব্যক্তি। আগামী 23 নভেম্বর সিজেআই গাভাইয়ের অবসরের পরদিন 24 নভেম্বর থেকেই দেশের প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন তিনি। বিচারপতি সূর্যকান্ত হবেন দেশের 53তম প্রধান বিচারপতি। সব ঠিক থাকলে হিসাব মতো তিনি 1 বছর 2 মাস এই পদে থাকবেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।